প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন। এছাড়া নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সাইড টেবিল বৈঠকে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিন্ডা এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আগামী ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর পাশাপাশি ২৭ তারিখ অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এর আগে সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় নিউ ইয়র্কে পৌঁছান ডক্টর ইউনূস এবং তার সফরসঙ্গীরা। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন আখতার হোসেন। সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আরো অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে ১ বছর জুড়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল, সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আইসা এখানে স্লোগান দেয়, আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, ধর্মের জন্য আইসা এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কনডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। শিরোনামে বলছিলাম, দীর্ঘ ৯ বছর পর হচ্ছে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। মঙ্গলবার পাবলিক লাইব্রেরি হলরুম এই সম্মেলন এবং কাউন্সিল হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন কাউন্সিলর সরাসরি পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। গোপন ব্যালটের মাধ্যমে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কাউন্সিলের সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা কাউন্সিলকে সামনে রেখে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আরও জোরদার করা হয়। দীর্ঘ ৯ বছর পর হচ্ছে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল এবং আজ পাবলিক লাইব্রেরি হলরুমে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। বাকিটা আমরা জানবো। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকবি শামীম আল শাম্য। শামীম আল শাম্য, হিসেবে দেখা যাচ্ছে আরও ঘণ্টাখানেক বাকি, তারপরে এটা শুরু হয়ে যাবে। ঠিক এই মুহূর্তের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ১২টার সময় আসলে শুরু করা যাবে কিনা এবং নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়াটা জানতে চাই, কি বলছেন, কি প্রত্যাশা তাদের? ধন্যবাদ রাকিব। আপনার শেষ প্রশ্ন দিয়ে যদি আমি উত্তরটা দেই, গাইবান্ধায় এই উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। এখানে কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আব্দুল খালেক, যিনি সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ, এবং আরো উপস্থিত আছেন অধ্যাপক আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগে। এছাড়াও প্রধান বক্তা হিসাবে এখানে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার ময়নুল হাসান
সাদিক, এছাড়াও স্থানীয় যে নেতৃবৃন্দ আছে জেলার এবং উপজেলা থেকে, বিশেষ করে উপজেলা থেকে মিছিল সহ এই কাউন্সিলে আসছেন এবং ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমি যদি এই বিষয়ে আসলে কথা বলতে চাই, আমি এই যে দীর্ঘ 9 বছর পরে হচ্ছে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, জনাব আব্দুল খালেক যিনি আসলে কেন্দ্র সহ সাংগঠনিক সম্পাদক, আসলে এই যে আপনারা দীর্ঘদিন পরে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, আপনারা এই কাউন্সিলের নেতা কর্মীরা কেমন উৎসাহ উদ্দীপনা এবং আপনারা কি এই বিষয় নিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, 17 বছর একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলনে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অনেকে জেল কেটেছে, অনেকে মামলা নিয়ে পলাতক ছিল, যার ফলশ্রুতিতে আমাদের সঠিক সময়ে আমাদের যে সম্মেলন করার ইচ্ছা থাকলেও আমরা করতে পারি নাই। যাই হোক, এখন যেহেতু নির্বাচনের সামনে নির্বাচন, আমরা যে আন্দোলন করেছি নির্বাচনের জন্য, সেই নির্বাচন সামনে আছে। সেই নির্বাচনের উপলক্ষে বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি চাচ্ছে দলের ভেতরে একটি গণতান্ত্রিক চর্চা বজায় রাখার জন্য নির্বাচনের মাধ্যমে, তৃণমূলের নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করার জন্য। এবং সেখানে আমরা ওয়ার্ড পর্যায়ে নির্বাচন হয়েছে, ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে হয়েছে, ইউনিয়ন থেকে আজকে সদর উপজেলার পর্যায়ে হচ্ছে, সব উপজেলায় পৌরসভা হওয়ার পর আমরা জেলা সম্মেলন করব। এইভাবে আমরা নেতৃত্ব করে আমরা আমাদের গণতান্ত্রিক যে রাকিব শুনছিলেন, আসলে একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং তারপরে আসলে উপজেলার পরে তারা জেলা কাউন্সিল করবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটি বললেন। আমরা দেখেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অপেক্ষা করছেন। হ্যাঁ, এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পরে যখন আসবো তখন আরো আপডেট আপনার কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি শাইমাল শাম্বু যুক্ত হয়েছিলেন এবং দীর্ঘ 9 বছর পর গাইবান্ধা সদর উপজেলা বিএনপি যে সম্মেলনের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বেলা 12টা থেকে, তার আপডেট এবং প্রস্তুতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন। কারা পাচ্ছেন ধানের শীষের টিকিট? একই আসনে একাধিক প্রার্থী থাকায় নানা সমীকরণ মেলাচ্ছেন স্থানীয় নেতা কর্মীরা। কোথাও তৈরি হচ্ছে উত্তেজনা, হচ্ছে খবরের শিরোনাম। বিএনপির শীর্ষ নেতারা বলছেন প্রার্থী হওয়ার এই লড়াইকে কোন্দল না বলে প্রতিযোগিতায় মনে করছেন তারা। প্রত্যাশা, মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত আসার পর সবাই ধানের শীষের পক্ষে লড়বেন। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। বিগত 3টি নির্বাচনের একটি একতরফা, একটি রাতের ভোট আর অন্যটি আমির ভোট হিসেবেই স্বীকৃত। আওয়ামী সরকারের রোষানলের শিকার হয়ে নির্বাচন তো দূরের কথা, দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায়ও বাধার মুখে পড়তে হয়েছে বিএনপিকে। যদিও গণ অভ্যুত্থানের পর এখন পরিস্থিতি ভিন্ন। দীর্ঘদিন নির্বাচনে অনুপস্থিত থাকতে বাধ্য হওয়া বিএনপি এবার নতুন চ্যালেঞ্জের সামনে। প্রতিটি সংসদীয় আসনে টিকিট পেতে দেন দরবার করছেন একাধিক প্রার্থী। নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে কার হাতে যাচ্ছে ধানের শীষ? ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে বিএনপির মতো একটা বড় দলে 10 জন, 15 জন, 20 জন প্রার্থী থাকবে, এটাই তো স্বাভাবিক। এটা আমরা বিএনপির আভ্যন্তরীণ কৌশলের মাধ্যমে এবং আভ্যন্তরীণ যে বোঝাপড়া আছে, সেই বোঝাপড়ার মধ্যে থেকে আমরা এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। উপজেলা বিএনপি, জেলা বিএনপির থেকে গোপন তথ্য আনব। এছাড়াও আমরা জনমতের একটা জরিপ করব। এগুলো সব মিলিয়ে যোগ্য, ত্যাগী, গত 15 বছর যাবৎ আন্দোলন সংগ্রামে আপসী ছিল, এরকম প্রার্থী আমরা দেব। এবং যে প্রার্থী আমরা মনোনয়ন দিলে সেই আসনে তার পাশ করা সম্ভাবনা বেশি, এই ধরনের প্রার্থীকে দেব। নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তার কিংবা সমর্থন আদায়কে কেন্দ্র করে চলা বিরোধকে স্বাভাবিক বলেই মনে করছেন দলটির এই নীতি নির্ধারণী সদস্য। মনোনয়ন ঘোষণা হলে সবাই দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলেও মনে করেন ডক্টর মোশাররফ। প্রার্থীরা নিজেদেরকে এলাকায় প্রতিষ্ঠিত করা, সমর্থন আদায় করার জন্য চেষ্টা করবে। এটাকে আমি কোন্দল বলি না, এটা প্রতিযোগিতা। এবং আমাদের মতো গণতান্ত্রিক দলে
এই প্রতিযোগিতা থাকবে। আমরা যখন মনোনয়ন ঘোষণা করব, আমাদের দৃঢ় বিশ্বাস এরা যারা প্রতিযোগিতা করছে তারা বিএনপিরই কর্মী, সদস্য, সমর্থক। এরা কিন্তু সবাই আবার এই ধানের শীষ বা বিএনপির পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে যখন সরাসরি দলকে নেতৃত্ব দেবেন তখন এই প্রতিযোগিতা কমে আসবে বলেও মনে করেন এই বিএনপি নেতা। নির্বাচন যত অগ্রসর হচ্ছে, আমরাও মনে করি, জনগণ প্রত্যাশা করে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যত শীঘ্র বাংলাদেশে আসে তত বিএনপির জন্য এটা লাভজনক হবে। শফিকুল হক, ৭১, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানের মানবতা অপরাধের মামলায় আজও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়া আসলে ৬ জনকে গুলি করে হত্যা এবং মরদেহ পোড়ানোর মামলারও সাক্ষ্য গ্রহণ হচ্ছে ট্রাইব্যুনাল 2-এ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলায় বিশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল মোহাম্মদপুরে শহীদ সৈকতের বোন সাবিনা আফরোজ সেবন্তী সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ পর্যন্ত ৪৯ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। চৌধুরী মামুন দোষ স্বীকার করেছেন। বাকি সব আসামি শেখ হাসিনা সহ ৩ আসামি সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর উত্তরায় গণহত্যা মামলায় শুনানি হয়েছে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ বাকি আসামিদের আনা হয়েছে কক্সবাজারের সাবেক আব্দুর রহমান বদিকে। এছাড়া সিলেটের মামলার অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরকে আনা হয়েছে। ওদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার হত্যা এবং মরদেহ পোড়ানোর মামলায় আজ শুরুতে সাক্ষীকে জেরা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাইদ, অনেক বড় তালিকা দেখতে পাচ্ছি, তার মানে আজকে দিনভর নানা ব্যস্ততা রয়েছে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুরুতে একটু জানতে চাই, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ মূলত কারা সাক্ষ্য দেবেন? তানভীর হাসান জোহার কথা শুনতে পাচ্ছি, তিনি যেহেতু প্রসিকিউটর হিসেবে আছেন, কি হিসেবে তিনি আসলে সাক্ষ্যটা দেবেন একটু জানাবেন। এছাড়া আসলে 6 জনকে গুলি করে হত্যা এবং পোড়ানোর মামলা সাক্ষ্য গ্রহণের কথাও শুনতে পাচ্ছি, তারও আপডেটটা জানিয়ে দেবেন সৈকত। ট্রাইব্যুনালে সাবেক যে আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি শেখ হাসিনার মামলার আসামি, পরে রাজসাক্ষ্য হয়েছেন। তাকে সহ মোট 24 জন আসামিকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে আজকে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ, যেহেতু দুটি গুরুত্বপূর্ণ মামলা। আপনি জানেন যে শেখ হাসিনার মামলা এখন পর্যন্ত 49 জন সাক্ষী দিয়েছেন। কেউ প্রত্যক্ষদর্শী, কেউ ঘটনার দর্শন করেছেন, কেউ জুলাই যে আহত ছিলেন, কেউ শহীদের সন্তান, শহীদ পরিবারের সদস্য, এরকম অনেকেই সাক্ষী দিয়েছেন চৌধুরী আব্দুল্লাল মামুন। তো এখন যেহেতু প্রত্যক্ষদর্শী সাক্ষী শেষ, তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দিবেন, কিন্তু তার আগে বিশেষ তদন্তকারী কর্মকর্তা যিনি প্রসিকিউটর হিসেবে নিয়োগ আছেন এই ট্রাইব্যুনালে, তানভীর হাসান জোহা, তিনি যেহেতু একজন আইটি এক্সপার্ট, তাকে আজকে এই মামলায় সাক্ষী দেওয়ার কথা রয়েছে, এমনটা আমরা জেনেছি আর কি। বেলা 11:30 বাজে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর বাইরে এই ট্রাইব্যুনালে কিন্তু অনেকগুলো মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতির বিষয়েও আজকে প্রসিকিউশনের পক্ষ থেকেই অগ্রগতি জানাবেন। যে আপনি জানেন যে রাজধানীর উত্তরা একটি মামলা হয়েছে মিরমুগ্ধ হত্যা সহ রাজধানীর উত্তরা যেই ঘটনায়, সেই ঘটনায় ঢাকা উত্তরের যে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ যে আসামিগুলো গ্রেপ্তার হয়েছেন তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে। কক্সবাজারের যে সাবেক একজন এমপি আব্দুর রহমান বদি, যাকে ক্রস পাহাড়ে মারা গেছিলেন যে যুবলীগ বা কাউন্সিলর একরামুল হক, সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 3 মাস আগে তাকে একবার ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছিল। তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই আব্দুর রহমান বদিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সিলেটের একটি মামলায় অতিরিক্ত পুলিশ সুপার কাউসার দস্তগীরকে নিয়ে আসা হয়েছে, সাদিক কাউসারকে নেওয়া হয়েছে। এর বাইরে রাজশাহীর মামলা রয়েছে, ট্রাইব্যুনালে রয়েছে। এবং গতকালকে বলেছি যে মিরপুরের যে সাবেক এমপি কামাল মজুমদার, তার স্বাস্থ্যের বিষয়ে, তাকে হাসপাতালের ভর্তির বিষয়ে আজকে এই ট্রাইব্যুনালে সিদ্ধান্ত দেবেন, তিনি কোন হাসপাতালে ভর্তি হবে সেই বিষয়ে শুনানি রয়েছে। এর বাইরে ট্রাইব্যুনাল 2-এ আজকে 5ই আগস্ট আশুলিয়ায় যে 7 জনকে হত্যার পর 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় সাক্ষ্য কার্যক্রম চলছে। তানজিল সুজনের যে পিতা
6 দিন আগে যে সাক্ষী দিয়েছিলেন তাকে আজকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবে। সব মিলিয়ে রাখি বলা চলে যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 সারাদিনই এই সব মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করবে। একদম, এবং আপনি নিশ্চয়ই নজর রাখবেন, আপনার কাছ থেকে ক্ষণে ক্ষণে আমরা সেই আপডেটগুলো পাবো এবং দর্শকদেরকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি সৈকত সিদ্দিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 1 এবং 2 দুটো জায়গায় আসলে অনেকগুলো মামলার কার্যক্রম, অনেকগুলো শুনানি হবার কথা রয়েছে। গাজীপুরের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি একথা জানান। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন জানিয়ে তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান। এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান 40% বেশি পুড়ে যাওয়ায় 2 জনের কেউই শঙ্কামুক্ত নয়। সোমবার রাতে গাজীপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিদগ্ধ ফায়ার সার্ভিসে 4 কর্মীর 2 জনের শরীরের 95% পুড়ে যায়। একজনের 42% এবং অপরজনের পরিস্থিতি কিছুটা ভালো। তাদের ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা বলছেন 3 জনকে এইচডিইউতে রেখে সেবা দেওয়া হচ্ছে। আর মারাত্মক অগ্নিদগ্ধ দোকানদার বাবুর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। বার্ন চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হচ্ছে আগে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা, তারপরে স্টেবল হলে তারপরে তার আমরা বার্ন টিস্যু যেটা থাকে সেটাকে এক্সারসাইজ করে আমরা গ্রাফট করি। তো এই পর্যায়ে আমরা রিসাসিটেশন প্রক্রিয়াতে আছে এবং প্রোটোকল অনুযায়ী পরবর্তীতে আমরা সেই অনুযায়ী যখন যে অপারেশন করার দরকার সেটা করব। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। এই বিষয়ে আরও আপনি জানতে চাই, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছে সহকবি ভাস্কর ভাদুড়ী। ভাস্কর, শুরুতে একটু জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য খানিকটা আমরা প্রচার করেছি, একটু বিস্তারিত বলবেন আসলে তিনি কি বলেছেন আরও, এবং একই সঙ্গে যেই 2 জন আসলে এইচডিইউতে আছেন 3 জন তাদের শারীরিক কি আপডেট আছে, এবং দোকানদার বাবুর বিশেষ করে যেহেতু তিনি সবচাইতে বেশি অগ্নিদগ্ধ হয়েছেন তার আপডেটটা একটু জানাবেন আমাদেরকে। রাকিব, প্রথমে যেটি বলবো যে গতকালকে টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত যে 5 জন বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মাঝে 4 জনের অবস্থাই কিন্তু সংকটাপন্ন। এবং সবশেষ যে বিষয়টি সেটি উল্লেখ করতে চাই যে গতকাল বিকেল 3টার দিকে গাজীপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ড নেভানোর সময় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটের যে 3 জন সদস্য, সে 3 জন সদস্যই কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা যদি তাদের যে তথ্য সেই তথ্য অনুযায়ী যদি বলি, এখানে নুরুল হুদা যিনি 40 বছর বয়সী, তার শরীরের 100 ভাগই পুড়ে গিয়েছে। শামীম আহমেদ 42 বছর বয়সী, তার শরীরের 100 ভাগ পুড়ে গিয়েছে। খন্দকার জান্নাতুল নাইম 38 বছর বয়সী, 42 ভাগ শরীরের বিভিন্ন অংশ কিন্তু তার পুড়ে গিয়েছে। এবং জয় আহসান 24 বছর বয়সী, তার শরীরের 5 ভাগ কিন্তু পুড়ে গিয়েছে। এবং এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দোকানদার যে কর্মচারীর কথা বললেন তার শরীরে কিন্তু 95 ভাগ পর্যন্ত পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের যে সকল কর্মকর্তারা আহত হয়েছেন তাদের বিষয়ে কিন্তু আজকে দেখতে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা এবং বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক রয়েছেন তারা কিন্তু একসাথে পরিদর্শন শেষে সম্মিলিত ব্রিফ করেছেন। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলি। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে তাদের অর্থাৎ ফায়ার ফাইটারদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিন্তু সহ্য করা হবে না, এবং একই সাথে তিনি দেশবাসীকে সকলের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। তার পাশাপাশি বার্ন ইনস্টিটিউটের পরিচালক কিন্তু কথা বলছেন। তিনি কিন্তু বলেছেন যে সাধারণত পোড়া রোগীর ক্ষেত্রে শরীরের 40 ভাগের বেশি যদি আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটি রোগী কিন্তু সংকটাপন্ন অবস্থায় থাকে, এবং সেই ভিত্তিতে ধরে রেখেই কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং তিনি যে আহতদের বিষয়ে খুব একটা আশাবাদী তার বক্তব্যের শুনে কিন্তু আমরা সেই ধরনের কোনো বাস্তবতা পাইনি। তবে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে উন্নত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের
শৈথিল্য কিন্তু করা হচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে এবং বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে যে সকল সহযোগিতা করা দরকার এবং তার পাশাপাশি যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপই কিন্তু নেওয়া হবে ফায়ার ফাইটারদের যাতে দ্রুততম সুস্থ করে তোলা যায়। এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে অনেক সময় দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাও অনেক ক্ষেত্রে বলা হয়, তবে যদি ফায়ার ফাইটারদের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে রয়েছে তো সেক্ষেত্রে যদি তাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পরিস্থিতি আসে তাহলে সেই বিষয়টিও কিন্তু তারা বিবেচনা করবেন। তবে সেক্ষেত্রে তাদের শারীরিক অবস্থা যদি অবনতি হয় তাহলে সেই সিদ্ধান্ত থেকে কিন্তু তারা ফিরে আসবেন। মূলত একটি বিষয় বলা যায় যে সরকার এবং বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে অর্থাৎ চিকিৎসক দলের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা কিন্তু করা হচ্ছে এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে বারবার যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হলেও কেমিক্যাল গোডাউনের পক্ষ থেকে এবং কেমিক্যাল গোডাউনে বারবার বিস্ফোরণের ঘটনা, তখন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিককে বলেছেন যে এটি একটি দুর্ঘটনা এবং এই বিষয়ে তিনি এর থেকে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছেন না। একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে রাকিব, যে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অনুযায়ী আমরা সবশেষ যে বিষয়টা বলতে পারি যে প্রথম যে 2 জন ফায়ার ফাইটার অর্থাৎ যাদের শরীরের 100% পুড়ে গেছে তাদের অবস্থা বর্তমান যে শারীরিক পরিস্থিতি যারা সেই শারীরিক পরিস্থিতি কিন্তু অতি সংকটাপন্ন এখন পর্যন্ত বলতে হবে। একদম নিশ্চয়ই আরও কথা হবে ভাস্কর ভাদুরী। এখনকার আপডেট তো পেয়ে গেলাম, আশা করি আরও তথ্য নিয়ে পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে। সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত বলছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। শিরোনামে বলছিলাম রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে শুধুমাত্র একটি রুটে লাগতে পারে 5 বছর, এমনটা মনে করছে খোদ সরকারি প্রতিষ্ঠান ডিটিসিএ। আর বিশেষজ্ঞরা ডিটিসিএ এর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে নানা পরিকল্পনায় বেসরকারি বাস মালিকরাই লাভবান হচ্ছে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। আগস্ট মাসের শেষার্ধে এক বিবৃতিতে রাজধানীতে চলাচলকারী বাসগুলো একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। নাগরিকরা বলছেন, বাস চলাচলে একক পদ্ধতি চালু হলে যানজট কমার পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণে আসবে, রাস্তায় প্রতিযোগিতা বন্ধ হবে। আমাদের যে বাস কোম্পানির যে মালিকরা তাদের কারো মেন্টালিটি এরকম না যে ওরা একই কোম্পানি আন্ডারে থাকবে। যদি আনা সম্ভব হয় তাহলে ভালো হতো, কারণ তাহলে একটা নির্দিষ্ট সবগুলো বাসের ভাড়া সেম হতো। বাস স্টপেজগুলোর ওখানে পুলিশদের একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে, যে বাসগুলো যে অনেক সময় ধরে আটকায় রাখে যেটার জন্য যানজটগুলো সৃষ্টি হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে, শুধুমাত্র ঘোষণা দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অসম্ভব। এটার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আইন প্রণয়ন করা। 5 বছরে হয়তো একটা সিঙ্গেল কোম্পানি বা একটা আমব্রেলার নিচে আসবে, তো এটা আসলে অনেক দূরের স্বপ্ন। 5 বছর অনেক বড় সময়। আমরা তার আগেই যেটা চেষ্টা করছি যে অন্তত এক রুটে একটা কোম্পানি দিয়ে এই জিনিসটা ট্রাই করা যায় কিনা। বিশেষজ্ঞদের মতে, আগের সিস্টেম রেখে সমান্তরালে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করা হলে সেখানে কখনোই সফলতার মুখ দেখা যাবে না। সরকারের কোনো প্রতিষ্ঠান যাদের অর্পিত দায়িত্ব আছে, যেমন বিআরটিএ, ডিটিসিএ, তারাই কিন্তু এই রুট পারমিটগুলি দেয়, কিন্তু তারা পেশাদারি না, যেই কারণে তারা বিশৃঙ্খলাটা আরও বেশি কমপ্লেক্স করে ফেলেছে। গত 10 বছরে ঢাকার পরিবহনে একক ব্যবস্থা আনতে সফল হতে পারেননি 3 জন মেয়র। সঠিক পরিকল্পনা ছাড়া আবারও এমন উদ্যোগ কাজে আসবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অনেক দেরি হয়ে গেছে, ট্রেন আমরা আর ধরতে পারবো না, কারণ এইটার জন্য যে পলিটিক্যাল পেট্রোনাইজেশন দরকার, যেই ডিটারমিনেশন দরকার ওনারা নিতে পারতেন প্রথম দিকে। এত বড় সংগঠনের সাথে আগের 3 মেয়র পারে নাই, 15 বছরে যারা পারে নাই, এখন উদ্যোগটা আমার মনে হয় মাঠে মারা যাবে। পুলিশের তথ্য মতে রাজধানীতে 388টি বাস রুট আছে, তার মধ্যে 278টি অচল। সচল রুটে গাড়ির সংখ্যা 4546টি, যার মধ্যে 1053টি গাড়ি ফিটনেসবিহীন। সুমন মাহমুদ, 71, ঢাকা।
কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার যে কাউকেই অবাক করবে। রাতে আলো আর গরমে শরীর জুড়ানো বাতাস সবই আসছে সৌরশক্তির বিদ্যুৎ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে শিক্ষা নিয়ে ভূমিতে সৌর বিদ্যুৎ উৎপাদন থেকে বের হয়ে ভবন আর ঘরবাড়ির ছাদে ব্যবহার করা উচিত। এতে গ্রিডে বিদ্যুতের ওপর চাপ কমে আসবে। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে মুজাহিদুল হক রুমেনের 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। আজ ক্যামেরায় ছিলেন খোরশেদ আলম। মিয়ানমারে আরাকান আর্মির হত্যাযজ্ঞ আর নির্যাতনের পর বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আসার সময় ঘরের ছাদে লাগানো সৌর বিদ্যুতের প্যানেল আনতে ভুলে যায়নি তারা। কারণ জীবনে নেমে আসা এই আধার যতদিন পরই কাটুক না কেন, বেঁচে থাকলে প্রতিটি রাতের আধারকে আলোকিত করতে সৌর প্যানেলই তাদের অকৃত্রিম বন্ধু। যারা আনতে পারেনি কিংবা যাদের প্যানেল নষ্ট হয়ে গেছে, তারা স্থানীয় বাজার থেকে তা সংগ্রহ করে তীব্র গরমে শীতল বাতাসও নিচ্ছেন। সাশ্রয়ী ও নির্ভরশীলতার কারণে এই বিদ্যুতেই আস্থা রোহিঙ্গাদের। এগুলা ব্যাটারি দিয়ে চালান, তাই ফ্যানও চালাতে পারে, মোবাইলও চালাতে পারে, বাদে লাইটও চালাতে পারে। আর ইনভারনমেন্টের মধ্যে এক গরমের আন্দাররা আর এক গরম চলাচল করতে মুশকিল। ইয়ানল্লা লাইট থাকে একটা সুবিধা বেশি, তারা হাসামো কল্প সুন্দর করতে পারে। সোলার টাকায় ভালো হয়েছে, মানে রাতে নিলে কিছু দেখতে পারে না, এই জন্য ভালো হয়েছে। কিনে লইরে বিদ্যুৎ দিয়ে দিয়ে সালোর মাঝে কেনে ফ্যান চলে। নিজের পার্সোনালি আমরা নিজেরটা যেটা কিনে আনছি ওটা দিয়ে আমাদের বাড়িতে 2-3টা লাইট এরকম জ্বলে আর কি। অথচ এই ক্যাম্পের বাইরে সারা দেশের মানুষের বিদ্যুৎ এখনো পুরোপুরি গ্রিড নির্ভর। যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বৈদেশিক মুদ্রায় তেল, গ্যাস ও কয়লা কিনতে হয়। বাড়তে থাকে বৈদেশিক ঋণের পাহাড়। অসমতা এবং বৈষম্যের শিকার এই সোলার বিদ্যুৎ। কারণ সোলার বিদ্যুৎ উন্নয়ন হলে ফসিল ফুয়েল থেকে উৎপাদিত বিদ্যুতের বাধার সৃষ্টি হবে এবং সেইটা গ্রিড বিদ্যুৎ অর্থাৎ ফসিল ফুয়েল থেকে বিদ্যুৎ উৎপাদনকারীরা বা বিনিয়োগকারীরা সরকারের পলিসিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সূক্ষ্ম কারচুপি করে এই অবস্থাটা তৈরি করেছে। রোহিঙ্গা ক্যাম্পে ঘরের ছাদে সৌর প্যানেল বসানোর ফলে এই পরিবারগুলোর দৈনিক কিংবা মাসিক জ্বালানি খরচ যেমনি নেই, তেমনি বাড়তি কোনো জায়গাও নষ্ট হয় না। অথচ গ্রিড বিদ্যুৎ উৎপাদনের বাইরে সরকার জমিতে বড় আকারের সোলার গ্রিডকে গুরুত্ব দিয়েছে। জমির দাম যোগ করে যেই বিদ্যুতের দাম পড়ছে গ্রিডের বিদ্যুতের চেয়েও বেশি। এমন সব অবস্থান থেকে বের হয়ে সারা দেশের সব ভবন ও গৃহের ছাদে সৌর বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ এই বিশেষজ্ঞের। আমি মনে করি যে 5 থেকে 10 বছর পর্যন্ত এটা নিষিদ্ধ রাখা, যে জমির ব্যয় দেখিয়ে ব্যয় সমন্বয় করে মূল্য বৃদ্ধি করে সেই মূল্যে বিদ্যুৎ উৎপাদন হবে এবং বিদ্যুৎ ক্রয় করতে হবে। সরকারের এই পলিসি থেকে সরে আসা এবং জমির বিষয়টি বাদ দিয়ে দেওয়া, যে জমি ভিত্তিক এই বিদ্যুৎ উৎপাদন হবে না, ছাদ ভিত্তিক এই বিদ্যুৎ উৎপাদনটা আগে কমপ্লিট করা। প্রযুক্তির উৎকর্ষতায় প্যানেলের কার্যক্ষমতা বৃদ্ধি আর ধাপে ধাপে দাম কমে আসায় ছাদে সৌর বিদ্যুৎ পরিবেশ ও বৈদেশিক মুদ্রা দুটোরই সুরক্ষা নিশ্চিত করতে পারে। কম খরচ, পরিবেশ বান্ধব ও নির্ভরযোগ্য হওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমেই। একই সাথে বাংলাদেশের সকল মানুষ যদি সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোগী হয়, তাতে কমে আসবে তাদের ব্যক্তি খরচ আর দেশের অর্থনীতির ওপরও এর বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। মুজাহিদুল হক রুমেন, 71, কুতুব আলম, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। 25 সেপ্টেম্বরের পরিবর্তে রাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী 16 অক্টোবর। নির্বাচন কমিশনের জরুরি বৈঠকের পর সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়। ওদিকে ইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা। যদিও সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির জানিয়েছে রাকসুকে বানচাল করার জন্যই নির্বাচনকে পেছানো হয়েছে। রাশেদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। আমাদের এই পরিস্থিতি যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে রাকসু নির্বাচন হবে কিনা এই সিদ্ধান্ত নিতে সোমবার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বদ্ধপরিকর বৈঠকের সিদ্ধান্ত জানতে বিকেল থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও প্যানেলের প্রার্থী সমর্থকরা। এ সময় একে অপরের বিরুদ্ধে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এরই মধ্যে সন্ধ্যা 7:30টার পর প্রেস রিলিজের মাধ্যমে নির্বাচন কমিশন জানায় 25 তারিখের পরিবর্তে নির্বাচন হবে 16 অক্টোবর। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখান প্রার্থীরা। আমি একজন স্বতন্ত্র পদপ্রার্থী, সেই হিসাবে এই সিদ্ধান্তকে অবশ্যই একটি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছি। কমিশন তার সিদ্ধান্ত পাল্টিয়ে নতুন করে 16 তারিখে নির্বাচনের ডেটের ঘোষণা করলো, এটা আসলে সাধারণ শিক্ষার্থীদের একটি বিজয় হিসেবে আমি দেখছি। দুইটা ক্যাম্পাসে নিরঙ্কুশ জয় দেখে তারা রাকসুকে ভয় পাচ্ছে যে এখানে শিবিরের যেহেতু ক্যান্টনমেন্ট বলে ফেলছে তারা, এখানে তাদের করুণ পরিণতি হবে, এই দশাতেই তারা নির্বাচন বয়কট করেছে। তবে নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল। আগামী 16 তারিখে জামাত শিবিরের যে মিথ্যাচার এবং যে মুনাফিকির যে রাজনীতির যে চরিত্র, তার ব্যালট পেপারের মাধ্যমে জবাব দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করবে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে ছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে রয়েছে। এদিকে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির জানিয়েছে নির্বাচন পিছিয়ে রাকসু বানচালের চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপি পন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাত 10টার পরে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এ সময় একজন নির্বাচন কমিশনার জানান, ক্যাম্পাসের অচল পরিস্থিতির কারণে রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এর দায় কোনোভাবেই নির্বাচন কমিশন নেবে না। রাকসু নির্বাচনের এইরকম একটি ভঙ্গুর দশার দায় এই নির্বাচন কমিশন কোনোভাবেই বহন করবে না, কারণ আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। আমাদের এই পরিস্থিতি যারা তৈরি করেছে, আমরা অত্যন্ত দৃঢ় চিত্তে বলতে চাই যে রাকসু নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাকসু নির্বাচন আমরা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। 15 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 25 সেপ্টেম্বর, এরপর আরেক দফা পিছিয়ে 16 অক্টোবর রাকসু নির্বাচনের দিন ধার্য করল কমিশন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।